আমাদের কতিপয় ভূমিদস্যু দুর্বৃত্ত মহেশখালীকে একেবারে ধ্বংস করে ফেলেছে। তাদের তো কোনো অর্থনৈতিক স্বাধীনতা নেই। এখন সবলরা এতটাই সবল যে সবাই বলছেন যে তাদের বিরুদ্ধে তো কথা বলা যায় না। আমাদের পরিবেশ মন্ত্রী তো মাননীয় মন্ত্রী তো আছেই, আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতে সেটি পৌঁছে দিতে পারবো এবং দেব। আগমনী স্মৃতি হয়ে লেগে আছে আটালো জীবন। আমাদের জন্মনগ্ন জাতিস্বর পায়, যৌবন গোমর হয়ে যায়, বেঁচে যায় ব্রহ্মাণ্ডের মতো স্বয়ম্ভু স্বপন। সব স্মৃতি সব ধ্বনি একাঙ্গে বসেছি, আমরা দামাটে জাতি, আমরা এসেছি। কক্সবাজার জেলার উপকূলে 1991 সালে 29 এপ্রিল যে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হয়েছিল, সৌভাগ্য বা দুর্ভাগ্যবশত যা হোক, সেদিন আমি এবং আমার পাশে বসা আমার বোন শাওয়াল খান, কারণ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় ছিলাম, ওই দিন রাতেই ওই সময় আমরা মহেশখালীতে ছিলাম। সুতরাং গত 35 বছরে তিল তিল করে যে সরকারি নানা প্রকল্পের মাধ্যমে আমরা যে ম্যানগ্রোভ তৈরি করেছিলাম, যেটাকে আমরা প্যারাবন বলি চট্টগ্রামের ভাষায়, অত্যন্ত দুঃখ এবং বেদনা প্রাক্রান্ত হৃদয়ে আমি বলতে চাই, নির্মম। আমরা জানেন মিডিয়ার যুগে এখন ইসরায়েলি দখলদার নির্বাম বাহিনী প্যালেস্টাইনের গাজায় যে নির্মমতা চালিয়েছে, আমাদের মহেশখালীতে যে কতিপয় দুর্বৃত্ত এমন নির্মম অত্যাচার প্রকৃতির উপর চালিয়েছে, সাপ বর্ডার আরতি। আমাদের স্থানীয় সাংবাদিকরা হয়তো সীমিত ক্ষমতা, দুর্বল চিত্ত বা রাজনৈতিক গুন্ডা পান্ডাদের প্রতাপে সত্য কথা হয়তো তারা লিখতে পারে না, কিন্তু প্রত্যেকেই নিজ নিজ বলে ফেসবুক, ইউটিউবের চ্যানেলে এই চিত্র কেটে ধ্বংস করেছে, তার কিছুটা খণ্ডিত চিত্র আমরা পেয়েছি। আমার পাশে আমাদের ঢাকাস্থ মহেশখালী সমিতির যোগ্য গতিশীল সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, আমি তার সাথে বেশ কয়েকবার আলাপ করেছি এবং আমি যা জানতাম তার চেয়ে অনেক ভয়াবহ চিত্র আবু সুফিয়ানের মুখে হয়তো আপনারা শুনতে পাবেন। ইতিমধ্যে 15,000 একর ম্যানগ্রোভ প্যারাবন কেটে একদম ধ্বংস করে ফেলেছে, মরুভূমি তৈরি করে ফেলেছে। ওই যে বললাম, গাজায় যেভাবে নির্মম অত্যাচার চালাচ্ছে ফিলিস্তিনে ইসরায়েল বাহিনী, আমাদের কতিপয় ভূমিদস্যু দুর্বৃত্ত মহেশখালীকে একেবারে ধ্বংস করে ফেলেছে। আমি মহেশখালীর মেয়ে হলেও আমি ধলকাটা মাতার বাড়ি আগে কোনোদিন যাইনি, ওই ঘূর্ণিঝড়ের পরেই গিয়েছি। আমার সাথে ছিলেন বিশিষ্ট সাংবাদিক নাজিমউদ্দিন মোস্তান। উনি আমাকে নিয়ে সব জায়গায় গেছেন, বলছে কি আমার এমন একজন মানুষ দরকার যে বাংলা বলতে পারবে, যে চাকে বলতে পারবে, যে ইংরেজি বলতে পারবে, তাকে নিয়ে আমাদের হবে। যেই জন্য আমাকে যেতে হয়েছিল ওখানে, কি আমাকে বিশেষ কয়েকটা রিপোর্ট করতে হয়েছিল। সাগর পাড়ের মেয়েরা, এই তখন এখানে কথাগুলো অনেক আসছে, মেয়েদের দুর্যোগের সময় যে ভয়াবহতা মোকাবিলা করতে হয়, সেটা ছাড়াও মেয়েরা যে অধিকার নেই, তাদের যে একটা অধিকারহীন জীবন স্বামীর ঘরে যাপন করতে হয়, বাপের ঘরে যাপন করতে হয়, সেগুলোর কোনো সুরাহা হয় নাই। কোনো সুরাহা না করে আমরা শুধু পরিবেশ রক্ষা করতে চাই, আমরা শুধু মানুষের একটা সৌন্দর্য বিধান করতে চাই। আমরা করতেছি কি? আমরা পদ্মা সেতু করতেছি, আমরা করতেছি কি বঙ্গবন্ধু টানেল করতেছি, আমরা করতেছি এক্সপ্রেসওয়ে করতেছি। এগুলো আমাদের কি কাজে লাগবে? আমরা যদি মানুষকে বেঁচে থাকার জন্য কোনো ন্যূনতম পরিবেশ দিতে না পারি, মেয়েরা যদি বাপের ঘরে অধিকার না পায়, তারা ভাইয়ের সম্পত্তির অর্ধেক পায়, সেটা বলো যে সেটা কি পরিবেশ রক্ষা করে? মেয়েরা সারাদিন কাজ করে, আমি ওখানে না গেলে কোনোদিনই বুঝতাম না। আমি মহেশখালীতে জন্মাইলেও আমার বেশিরভাগ সময় কেটেছে ঢাকা শহরে। আমি তাদের পরিবেশ তখন ওখানে গিয়ে 3 বার করেছি, তারা কি পরিমাণ পরিশ্রম করে। তারপর তাদের তো কোনো অর্থনৈতিক স্বাধীনতা নেই, সেটা দেওয়ার জন্য তো আমাদের কোনো সরকার কোনোই একবার করে আমরা দেখতেছি আমাদের রাষ্ট্রপ্রধান, আমাদের সরকার প্রধান, আমাদের সংসদের প্রধান, সবাই আমরা মেয়েকে পাই। তখন রাষ্ট্রপ্রধান না পারে, সেটা হয়তো কথা হয়ে গেছে না। তুই দেখে মেয়েদের জন্য কি করেছে সেটা আমি দেখি না, বলছি মেয়েদের অধিকার যদি রক্ষা না হয়, পরিবেশ রক্ষা হবে না। আমি সেই কারণেই এই অধিকারের কথাটা বললাম। আমরা যে উন্নয়ন করছি সেটি মানুষের উন্নয়ন, সেটি কি প্রকৃতির সেই মহেশখালীকে রক্ষার উন্নয়ন, না এটি ধ্বংসের উন্নয়ন? উন্নয়ন হবে, প্রযুক্তির উন্নয়ন হবে, জ্ঞান বিজ্ঞানের উন্নয়ন হবে, শিল্পের উন্নয়ন হবে, কিন্তু আমরা বিশ্বব্যাপী তো দেখছি যে আমরা ধ্বংসের উন্নয়ন করছি। আজকে গাজার সংকট যদি শুধু মনে করি যে সেখানকার বাসিন্দাদের সংকট, যেটি হয়েছে বিশ্ব অন্যান্য দুর্যোগে যেভাবে এগিয়ে আসতো, যেভাবে প্রতিবাদ মুখর হতো,
আজকে গাজায় যে গণহত্যা হচ্ছে সেখানে কিন্তু হয়নি। 71-এ তো বাংলাদেশেও গণহত্যা হয়েছিল, তার বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ, বিক্ষোভ, আন্দোলন হয়েছিল, কিন্তু আজকে কিন্তু সেই মানুষের যে মানবিক বোধ সেটি লক্ষ্য করি না। মহেশখালী অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের একটা আধার বলা যায়। সেখানে বন পাহাড় একই সঙ্গে, এবং সেখানকার বাসিন্দাদের যে জীবনযাপনের যে উপায়, সেগুলো যদি ধ্বংস হয়ে যায় তাহলে সেখানে বড় বড় শিল্প, বড় বড় টার্মিনাল করে, বড় বড় কি বলে তেল শোধনাগার করে আমরা তো মহেশখালীকে রক্ষা করতে পারবো না, এবং শেষমেশ বাংলাদেশও রক্ষিত হবে না। আমরা দেখেন চারদিক থেকেই যে প্রকৃতিকে যেভাবে ধ্বংস করছি, পাহাড় ধ্বংস করছি, নদী ধ্বংস করছি, সমুদ্র ধ্বংসের পথে। এর থেকে সম্মিলিত একটা উদ্যোগ নিতে হবে, এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় এসব ধ্বংসযজ্ঞে ক্ষমতাহীন মানুষ, সাধারণ মানুষ, দুর্বল মানুষ। এখন সবলরা এতটাই সবল যে সবল বলছেন যে তাদের বিরুদ্ধে তো কথা বলা যায় না, তাদের বাড়ির পাশ দিয়ে হেঁটেও যাওয়া যায় না, গাড়ি তো দূরের কথা। সুতরাং তাদেরকে বোধহয় একটা বড় ধাক্কা দেওয়া উচিত। মহেশখালীর সমস্যা নয় বলে এটাকে এড়িয়েও যাওয়া যাবে না। আমরা যেখানে আজকে বৈশ্বিক উষ্ণতা, আমরা টিকতে পারতেছি না, ঘরে বসে এসির মধ্যে বসে টিকতে পারতেছি না, সেই জায়গায় আমরা কি করতেছি? প্যারাবন ধ্বংস করতেছি, পরিবেশ নষ্ট করতেছি। এই অমানবিকতা যারা করে তারা মানুষ না। আমি বেশি কথা বলবো না, শুধু একটি কথা বলি। আজকে বাংলাদেশে যিনি পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তিনি বৈশ্বিক পরিবেশ আন্দোলনের সাথে জড়িত বলেই তাকে নিয়ে আসা হয়েছে। আপনারা যারা মহেশখালী নিয়ে চিন্তা ভাবনা করছেন বা কুতুবদিয়া উপকূল নিয়ে, আপনাদের এই প্যারাবন ধ্বংস, এই পরিবেশ রক্ষার জন্য, মহেশখালী রক্ষার জন্য আপনাদের যদি কোনো পরিকল্পনা থাকে, আপনারা যদি সমন্বিতভাবে কোনো পরিকল্পনা প্রণয়ন করে আমাদের হাতে দিতে পারেন, আমি কথা দিচ্ছি আমাদের পরিবেশ মন্ত্রী তো মাননীয় মন্ত্রী তো আছেই, আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতে সেটি পৌঁছে দিতে পারবো এবং দেব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।